বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরিজ শুনুন স্পটিফাইতেও। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্ট বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত অশরীরী। নানান রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায়, কিন্তু সেসব নিতান্ত পানসে গাছের ভূতের গল্প। পাড়াগাঁয়ের বাঁশবাগানের আমবাগানের গেঁয়ো ভূত, সাদা কাপড় পরে রাত্রে দাঁড়িয়ে থাকে, ও সব অনেক শোনা আছে। ওর বেশি আর কেউ কিছু বলতে পারলেন না। এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন। তিনি আবগারি বিভাগে বহুদিন কাজ করে অবসর গ্রহণ করেছেন। 60-এর কাছাকাছি বয়স তার। তান্ত্রিক সাধনা করেন, ঠিকুজি কুষ্টি বিনা পয়সায় বার করে দেন। কোনো রত্নের আংটি ধারণ করলে কার সুবিধা হবে ঠিক করে দেন। পরের বেগার খাটতে ওর জুড়ি বড় একটা দেখা যাবে না এসব কাজে। লোক অতি সজ্জন, সকলে মানে শ্রদ্ধা করে, অনেকে আবার ওনার সামনে ধূমপান করেন না। শরৎবাবু ঢুকেই বললেন, এই যে কি হচ্ছে আজ, এই যে বাদলা নেমেছে। শ্যামাপদ মুক্তার বললেন, আসুন আসুন চক্রবর্তী মশাই, আমাদের ভূতের গল্প হচ্ছে আজ বাদলার দিনে, তবে তেমন জমছে না। আপনার তো কথাটা কেড়ে নিয়ে শরৎ চক্রবর্তী মশাই বলে উঠলেন, আমি একটা গল্প বলতে পারি, তবে সেটা ভূতের গল্প নয়। সেটা কিসের গল্প তা আমি জানি নে, আপনারা শুনে বিচার করুন। শরৎবাবুর মুখে সেই গল্প শুনে আমরা বেশ অবাক হয়ে গেলাম। স্বর্গমর্ত যেন এক সূত্রে গাথা হয়ে গেল সেই ঘন বর্ষার বর্ষণ মুখর মেঘের আবরণ ভেদ করে। শরৎবাবু বলে উঠলেন, আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ির ওধারে ডুয়ার্স অঞ্চলে বদলি করলে। আমার পরিবারবর্গ তখন ঢাকায়, তাদের ওখানে রেখে জলপাইগুড়ি চলে গেলাম। নতুন জায়গা, সেখানে নিজে দেখাশোনা না করে কি করে আবার সবাইকে নিয়ে যাই। বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়াশোনা করছে। যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেকটা দূরে, ছোট লাইনে যেতে হয়। পথে চা বাগান পড়ে, বনময় অঞ্চল, কিন্তু দূরে সবুজ বনরেখার পটভূমিকায় হিমালয়ের উত্তুঙ্গ শিখরমালা চোখে পড়ে। বড় নির্জন স্থান। আমি যে জায়গায় গেলাম তার নাম হলো হলদিয়া, ছোট জায়গা। আমি সেখানে গিয়ে সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম, কারণ আমার বাসা তখনও ঠিক হয়নি। যে ভদ্রলোকের নাম রেবতী মোহন মুখুজ্জে, বাড়ি নদিয়া জেলা। বেশ ফর্সা, লম্বা, দোহরা চেহারা। আমায় খুব যত্ন করলেন। দিন কয়েকের মধ্যেই বাসা ঠিক করে দেবেন বলে ভরসাও দিলেন। তৃতীয় দিন সকালে আমায় তিনি বলে উঠলেন, আপনাকে একটা কথা বলি। আমি বললাম, কি? তিনি বললেন, আপনার এখানে এখন আসাটা খুব ভুল হয়েছে। আমি বললাম, কেন বলুন তো? তিনি বললেন, আপনি জানেন না এ দেশের ব্যাপারে কিছু। আমি বললাম, না, জানি না, কিন্তু কি ব্যাপার? তিনি বললেন, এই বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিধারে। আপনি নতুন লোক, আপনার তো খুবই জ্বর হওয়ার সম্ভাবনা। 2-1 বার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর দেখা যাবে, তখন জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। এইরকম এদেশের কাণ্ড। আমি বললাম, তবে আপনারা আছেন কি করে? তিনি বলে উঠলেন, সে কথা আর বলে লাভ নেই, ইচ্ছে করে নেই, আছি পড়ে পেটের দায়। চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাব কোথায়, খাবোটাই বা কি? আমার 2টো মেয়ে পরপর মারা গিয়েছে এই ব্ল্যাক ওয়াটার ফিভারে, তবুও বদলি পেলাম না। কি করি বলুন শরৎবাবু? আমি বললাম, তবে তো। তিনি বলে উঠলেন, একটু সাবধানে থাকলেই হবে, জলটা গরম না করে খাবেন না বাইরে গিয়ে। আমি বলে উঠলাম, ব্ল্যাক ওয়াটার ফিভার হলেই কি মানুষ মারা যায়? তিনি বললেন, ভালো চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুব কম। বিশেষ করে বর্ষাকালে যারা নতুন আসেন তাদের ধরলে বাঁচানো খুব কঠিন হয়ে পড়ে।
আমি এরকম দুটো কেস দেখেছি, দুটোই মারা গেল। শুনে মনে ভয় হলো, কিন্তু সাবধান হই বা কি করব? বিদেশে বেরিয়ে কত দূর সাবধান হওয়াই বা চলে। যা থাকে কপালে ভেবে কাজ আরম্ভ করে দিলাম। 10-12 মাইল দূরে দূরে গাজার দোকানে, মদের দোকানে তদারক করে বেরোতে লাগলাম। খুব ভালোই লাগছিল। বর্ষার সবুজ অভিযানে শুরু হয়েছে বনে বনে। কত রকমের ফুল ফোটে, কত ধরনের পাখি ডাকে। দূরে হিমালয়ের তুষারাবৃত কি একটা শৃঙ্গ একদিন দেখা গেল। মিশ্রির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের সূর্য কিরণে। তবে রোদ বড় একটা উঠতে ইদানিং আর বড় দেখা যেত না। ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পাওয়া গেল। উঁচু কাঠের খুঁটির ওপর কাঠের তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা হয়েছে। কাঠের মেঝে, বেশ শুকনো খটখটে। ঘরটা বেশ বড়, আলো হাওয়া বেশ আসে। মনের ভয় ক্রমে কেটে গেল। তখন মনে ভাবি, রেবতীবাবুর ওটা কিন্তু বলাটা উচিত হয়নি। এখানকার মাটিতে পা দিতে না দিতে অমন ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে? কেন করলেন ওটা রেবতীবাবু? অন্য কোনো মতলব ছিল নাকি? 7-5 ভেবে বসি। এখানে আমার এক ব্রাহ্মণ আড়দালি জুটল, নাম দিগম্বর পাণ্ডে। লোকটা অনেক দিন সেখানে আছে। রান্না করতো খুব ভালো। সে হাট বাজার রান্নাবান্না সবই করত, কোনো অসুবিধা ছিল না। মাস 2 পরে সেবার বামনপাড়া নর্থ বলে একটা জায়গায় আবগাড়ি তদারকে গেলাম। সেখানে একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার। চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ ট্রি এস্টেট। পাহাড়ি একটা ছোট্ট নদী পেরিয়ে আমরা গরুর গাড়ি বয়ে বাজারে গিয়ে থামলাম। বেলা তখন 10টা। দুটি মারোয়ারি মহাজনের গদি আছে। তারা বন অঞ্চলের উৎপন্ন সওদা করে। দেবেন সামন্ত বললেন, মেদিনীপুরের একজন ব্যবসায়ী কঠোর কারোবার আছে। গাঁজা ও আফিমের দোকান সেই দেবেন সামন্তের ভাই, অর্থাৎ শশী সামন্তের। ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীরটা কেমন যেন খারাপ হলো, মাথাটা বেশ ধরে এলো। দেবেন সামন্তকে বলতে সে একটি হোমিওপ্যাথিক ওষুধ দিল, বললে এতেই সেরে যাবে, কোনো ভয় নেই। আমি বললাম, আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয়? তিনি বললেন, খুব। আমি বললাম, মানুষ মরে? তিনি বললেন, তা মন্দ মরে না। আমি বললাম, আপনারা ভয় পান না? তারা বললেন, আমরা অনেক দিন আছি, নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি। সবাই দেখছি একই কথা বলে। গাজার হিসেব চেক করতে করতে আর যেন বসতে পারলাম না। তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে গাড়িতে উঠে পড়ি। জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি টিনের শেড থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে। যখন বাসায় পৌঁছালাম তখন বেলা বয়ে গিয়েছে। আমার তখন খুব জ্বর। পথেই যেন শরীর কাঁপন দিয়ে জ্বর আসছে। খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন। ডাক্তার ডাকা হলো, ওষুধ ও ইঞ্জেকশনও চলল। 3 দিনের মধ্যে জ্বরটা আমার ছেড়ে গেল। দিন 15 বেশ আছি। সবাই বললে, ঠান্ডা লেগে অমনটা হঠাৎ হয়েছিল, ও অমন কিছু না। আমিও নিজেকে সেইভাবেই বোঝালাম। আবার বেশ কাজকর্ম করি, শরীরে কোনো গ্লানি নেই। একদিন হলদিয়ার পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি। হঠাৎ আবার জ্বরটা এলো। দারোগাবাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন। আরদালি দিগম্বর পাড়েকে বললাম, জল দাও। জল খেয়ে শুয়ে পড়লাম। 3 দিন ভীষণ জ্বরের ঘোর কাটালো। রেবতীবাবু এবং থানার দারোগাবাবু দুবেলাই আসতেন। কিভাবে আমার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন। 3 দিন পরে জ্বর কমে গেল। ক্রমে বেশ সেরে উঠলাম। কাজকর্ম আবার শুরু করে দিলাম। দিন 15 পরে চা বাগানের একটা আবগাড়ি কেস দেখতে গিয়েছি। আবার হঠাৎ করে জ্বরটা এলো। এবার একটা জিনিস লক্ষ্য করলাম, এখনকার জ্বর ভেলকিবাজির মতো আসে, আবার ভেলকিবাজির মতো চলে যায়। সুতরাং প্রথম জ্বর এলে আমার যেরকম ভয়, এখন গা সওয়ার দারুণ সে ভয় একেবারেই নেই। আরদালিকে ডেকে বলে দিলাম, আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায়। এবার কিন্তু একটু অন্যরকম হলো। অত সহজে এবার আমি নিষ্কৃতি পেলাম না। দিন 2 পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরের সব লক্ষণগুলি আমার মধ্যে ফুটে বেরোলো। অতিরিক্ত রক্তপাতের দরুন অত্যন্ত দুর্বল হয়ে পড়লাম। সেরে উঠতে 5-6 দিন লেগে গেল।
দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর দারোগাবাবু দেখা করতে এলেন। আরদালিকে চা করে দিতে বললাম, কিন্তু তারা চা খেলেন না। পরে বুঝেছিলাম তারা চা খাননি, ব্ল্যাক ওয়াটারটাকে ছোঁয়াছে বলে ভাবে। তাই দারোগাবাবু বললেন, শরৎবাবু একটা কথা বলি। আমি বললাম, বলুন। তিনি বললেন, আপনি এখান থেকে চলে যান। আমি বললাম, কেন বলুন তো? তিনি বললেন, ডাক্তারবাবুর তাই মত। আমি বললাম, আমাকে তো কিছু বলেননি। দারোগাবাবু ইতস্তত করে বললেন, আপনাকে বলেননি, আমাদের বলেছেন। আপনাকে বলবার জন্য কিনা, তাই বলা উচিত ভাবলাম। উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ। মানে? আমি তো সেরে গিয়েছি। তিনি বললেন, ও সারা বড় কঠিন শরৎবাবু। আমি বললাম, বেশ, তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে? লক্ষ্মীয়া ঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখিনি। তিনি বললেন, কিছু ভাববেন না, স্ট্রেচার জোগাড় করেছি চা বাগান থেকে। কুলি পাঠাবো, পুলিশের একজন লোক সাথী থাকবে। আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না। আমি বললাম, বেশ। আমি তখন জানতাম না যে আজই আমার জীবনের শেষ দিন হতো যদি, কিন্তু সে কথা ক্রমে বলছি। আমি সম্মতি দিলে দারোগাবাবু চলে গেলেন। তখন বেলা 9টা হবে। গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে, গা হাত মুছবো বলে। তারপর এক বাটি বার্লি খেলাম। আরও একটু বেলা হলো, দুটি ভাতও খেলাম। বেলা 12টা পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে। এই পর্যন্ত বলে শরৎ চক্রবর্তী বললেন, একটু চা খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমরা বললাম, গল্পটা শেষ করুন। তিনি বললেন, চা খেয়ে নিয়ে বলবো। এইবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কিনা একটু গলা ভিজিয়ে নিয়ে বলি। নিতাই উকিল বললেন, একই কথা। আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো, সেরে গিয়ে আপনি পথ্য করলেন, অথচ ডাক্তারবাবু কোনো আপনার অসুখ খারাপ বললেন। অসুখ তো সেরে গিয়েছিল। সেরে গিয়েছিল কিরকম সেবার? এক্ষুনি সেটা শুনলে বুঝতে পারবেন। আসলে সারেইনি। তিনি বললেন, তবে পথ্য দিয়েছিলেন কোন ডাক্তার? শরৎবাবু বললেন, এ কথার জবাব আমি দিতে পারবো না, কাউকে জিজ্ঞাসা করিনি। তবে যেমন ঘটেছিল সেই রকমই বলে যাচ্ছি। এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি। কিরকম সে দেশের ডাক্তার বুঝলাম না তো মশাই। এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি। আচ্ছা, এবার বলি গল্প। শরৎ চক্রবর্তী পুনরায় গল্প আরম্ভ করলেন। বেলা 12টার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন। সেখানে দাঁড়িয়েছিলেন রেবতীবাবু এবং দারোগাবাবু। আমি এবং আরদালি জিনিসপত্র গোছাচ্ছি। ঠিক এমন সময় আমার আবার জ্বর এলো, ভীষণ কম্পজ্বর। আর আমি বসতে পারলাম না। ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাঁধা বিছানা আরদালিকে দিয়ে খুলিয়ে পাতিয়ে শুয়ে পড়লাম। এবার আমি আর কিছুই জানি না। আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল এক ঘন অন্ধকারের আবরণের অন্তরালে। যখন আবার আমার জ্ঞান হলো, তখন দুটো জিনিসই আমার চোখে পড়ল। প্রথমেই অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডালের পাশের জানালার বাইরে হাওয়ায় দুলছে। দ্বিতীয় জিনিস হলো আমার বাক্স ও পুটুলি আমার পায়ের দিকে দেওয়ালের কাছে রয়েছে এবং আমার ছাতিটা দেওয়ালের কোণে হেলানো রয়েছে। আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি? কিন্তু এত অন্ধকারে রেলের কামরা কেন? অন্য লোকেই বা নেই কেন কামরায়? তারপর আস্তে আস্তে আমার মনের আকাশ মেঘমুক্ত হয়ে আসতে লাগলো। আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে তো আদৌ উঠিনি। জ্বর আসতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম। কিন্তু ঘরেই যদি হয়, আরদালি দিগম্বর কই? ঘরে আলো জ্বালেনি। আমি কোথায়? তৃষ্ণা পেয়েছিল, ডাকতে গেলাম ওকে। গলার স্বর আটকে গেল। দুবার ডাকতে গেলাম, দুবারই ঠিক তাই হলো। আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে। জানালা দিয়ে ঘরের মধ্যে চাঁদের সামান্য আলো এসে পড়েছে। কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম। ঘরের মধ্যে বা বাইরের কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ আমার দৃষ্টি নিবদ্ধ হলো বাইরের দিকে। কে ওখানে? কে বাইরে? এই দেখুন, এতদিন পরে মনে পড়েও আমার গা খানা কেমন যেন শিউরে উঠল। দেখলাম কি জানেন?
একটি কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে। দুবার আমার সামনের দরজা ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল। তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল, কোনো ভয় নেই, গন্ডি দিচ্ছি। আজ রাত্রে গন্ডির মধ্যে কেউ আসতে পারবে না, তুই ঘুমো। অতি অল্পক্ষণের জন্য মেয়েটিকে চোখের সামনে দেখলাম, তারপর সে ঘুরে গেল ওদিকে। আমার আর জ্ঞান রইল না, ঘুমিয়ে পড়লাম কি আদৌ? এরপর কতক্ষণ পরে জেগে উঠেছিলাম তা বলতে পারবো না, কিন্তু তখন চোখ খুলে দেখলাম সেই কালো মেয়েটি আমার শিয়রের কাছে বসে। তার বয়সে 18 বছরের বেশি হবে বলে আমার মনে হলো না। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মেয়েটি যেন খুব ঘেমেছে, ওর মুখ ঘামে ভিজে গিয়েছে, সারা শরীর দিয়ে যেন দরদর করে ঘাম ঝরছে। আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত স্নেহময় সুরে বলে উঠল, জানবি কেন? ঘুমো ঘুমো, কোনো ভয় নেই, ঘুমিয়ে পড়। শেষবার যখন ও ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়লাম। ওর কথাটা ঠিক শুনতে শুনতেই ঘুমিয়ে পড়বার আগে সেই গাছের ডালটার দিকে নজর পড়ল। জানালার বাইরে তার গায়ে জ্যোৎস্না পড়েছে। এইখানে আমার গল্প শেষ হলো। সকালে আমি যখন জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় ঘুম থেকে আমি জেগে উঠেছি। আমার শরীরে কোনো গ্লানি নেই, কিন্তু শরীরটা বড় দুর্বল। বিছানা ছেড়ে উঠতে পারলাম না। ক্রমে ক্রমে একটু বেলা হলো। তখন দেখি দিগম্বর পাড়ে আর্দালি সন্তপ্রণে পা টিপে এসে ঘরের মধ্যে উকি দিচ্ছে। আমি ডাকতেই যেন সে চমকে উঠল, কোনো উত্তর দিল না। কিন্তু আমি বললাম, রেবতীবাবুকে ডেকে নিয়ে এসো। থতমত খেয়ে সে যেন চলে গেল। কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে, তার মধ্যে রেবতীবাবুও ছিলেন। রেবতীবাবু বললেন, কেমন আছেন শরৎবাবু? আমি বললাম, ভালো, আমি কিছু খাবো। তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন। খানিক পরে এক বাটি বার্লি এলো আমার জন্য। বার্লি খেয়ে শরীরে বল পেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর ছেড়ে গিয়েছে। এর দিন 2 পরেই আমি সম্পূর্ণ নিরোগ হয়ে উঠলাম, পথ্যও করলাম। তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মুমূর্ষ মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে। ডাক্তারবাবু বলেছিল রাত কাটাবে না, এমনকি নাকি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে, কোথায় কাঠ পাওয়া যাবে, এসব বন্দোবস্ত ঠিক করা হয়ে গিয়েছিল। সেকালে লোক পাঠিয়ে আমাকে পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠাবেন। দারোগাবাবু তাও ঠিক করে রেখেছিলেন। অথচ নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কে আমার মৃত্যুশয্যায় পাশে সারা রাত বসেছিল, কে আমার ঘাড়ের চারিধারে গণ্ডি এঁকে দিয়েছিল আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে। সবই পরিত্যাগ করলেও কে আমাকে সেই অসহায় অবস্থার মধ্যেও পাহারা দিয়েছিল, এসব প্রশ্নের কোনো জবাব আমি দিতে পারবো না। যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরের স্বপ্ন দেখেছি, তারও কোনো প্রতিবাদ আমি করতে চাই না। স্বপ্ন যদি হয় বড় মধুর, বড় উন্নত ধরনের উদার স্বপ্ন দেখেছিলাম আমার মুমূর্ষ মন। সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মাখা, মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণে। শরৎ চক্রবর্তী চুপ করলেন। মনে হলো তার চোখে যেন জল ছকছক করছে। উকিল নিতাইপদ রাহা বললেন, সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন? যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করছিল, প্রায় 2 বছর। নিতাইবাবু বললেন, এইভাবে একা ছিলেন বাসায়? শরৎবাবু বললেন, আমি আর দিগম্বর, আর কেউ না। নিতাইবাবু বললেন, আর কোনোদিন কিছু দেখেছিলেন? শরৎবাবু বললেন, না। নিতাইবাবু বললেন, আর অসুখে ভুগেছিলেন? শরৎবাবু বললেন, না। ঘন বর্ষার রাত, বাইরে বেশ অন্ধকার। জোনাকি জ্বলছিল উঠানের শিউলি গাছের ডালের পাতায়। আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম। নিতাই উকিল আর বেশি কথা বলেনি। বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম ছাতি হাতে দিয়ে।
Black Invention.